সুধী দর্শক, আমি কবিতা দিলাওয়ার স্বাগত জানাচ্ছি কবিতার সাথে আজকের এই বিশেষ আয়োজনে। আমার আজকের এই বিশেষ আয়োজনে উপস্থিত আছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সৈয়দ ইমরান সালে প্রিন্স। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা। বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছেন, দায়িত্বপ্রাপ্ত আছেন এবং ময়মনসিংহের এক আসনের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সম্প্রতি তার সাথে কথা হচ্ছিল। আমরা এই কথার সূত্র ধরেই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলবো। সৈয়দ ইমরান সালিম প্রিন্স, আপনাকে স্বাগত কবিতার সাথে আজকের এই আয়োজনে। কেমন আছেন আপনি? এবং ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দেশের একটা আমরা ক্রান্তিকাল চলছে, যদিও 16 বছরের স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ, এবং সেখানটাতে ছাত্র জনতার একটা অবদান আছে, বিশাল অবদান, যাদের কারণেই আমরা স্বৈর শাসন মুক্ত হয়েছি। তো তাদেরকে দেখলাম আমরা অনেক জল্পনা কল্পনার পর আজ রাজনৈতিক দল হিসেবে তাদের আত্মপ্রকাশ, এবং সেটি জাতীয় নাগরিক দল। তো আপনার এই ভাবনাটা কি, তাদের এই আত্মপ্রকাশের কারণ, এবং আপনি কি দেখতে পাচ্ছেন রাজনৈতিক মেরুকরণে তাদের এই আত্মপ্রকাশকে? ধন্যবাদ কবিতা, আপনাকে আমাকে আজকে এখানে সংযুক্ত করার জন্য। তো আপনি যে প্রশ্নটির অবতারণা করেছেন সেটা অবশ্যই বাংলাদেশে একটি আলোচিত বিষয়। আপনি বলেছেন যে গতকালকে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, সেটার নাম হলো জাতীয় নাগরিক পার্টি। তো এই জুলাই আগস্টে যারা এই ছাত্রগণ অভ্যুত্থানের সক্রিয়ভাবে সামনের কাতারে ছিলেন, সেখান তাদেরই একাংশ তারা আপনার এই নাগরিক পার্টিটি গঠন করেছেন। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহুদলীয় রাজনীতি এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, যিনি মহান স্বাধীনতার ঘোষক, তিনি ৭৫ পরবর্তী যে রাজনীতি, সেই রাজনীতিতে তিনি বাকশালী একদলীয় শাসন বা একদলীয় রাজনীতি থেকে বহুদলীয় রাজনীতি, বহুদলীয় গণতন্ত্রের কিন্তু উত্তরণ ঘটিয়েছিলেন। এবং তার হাত ধরেই সে সময় বিএনপির পাশাপাশি আওয়ামী লীগ, জাসদ, ন্যাপ, যারা বাকশালে বিলীন হয়ে গিয়েছিল, তারা কিন্তু স্বর নামে আবার বহুদলীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিল। তো সে কারণে আমরা বলবো যে বিএনপি বহুদলীয় গণতন্ত্র এবং বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে, এবং আমরা শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি। সেই কারণেই যে কোনো রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক না কেন, যে কোনো সামাজিক শক্তির উত্থান ঘটুক, যে কোনো শ্রমিক, ছাত্র বা নারী সংগঠনের উত্থান ঘটুক, আমরা এদেরকে স্বাগত জানাই। এবং আমরা মনে করি দেশ ও জাতির কল্যাণে এবং ইতিবাচক একটা ভূমিকা তারা রাখবে। নতুন যে পার্টি গঠন হলো, অনেক আগের থেকে সেটা আলোচনায় ছিল। আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক আগেই প্রকাশ্যে জনসভায় তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন যে দেশ ও জাতির প্রয়োজনে যদি কোনো রাজনীতিক নতুন শক্তির উত্থান ঘটানো হয়, আমরা তাদেরকে স্বাগত জানাই। খুব চমৎকার। আমার কাছে একটি প্রশ্ন, আপনি খুব সুন্দর করে বললেন যে আমরা বরাবরই তাদেরকে স্বাগত জানিয়েছি, এবং জনাব তারেক রহমানও তাদেরকে স্বাগত জানিয়েছেন। আমি একটি বিষয়ে খুব আগ্রহী জানতে। গত বেশ কদিন থেকে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে, এবং সোশ্যাল মিডিয়াটা এমন একটা বিষয় হয়েছে যে অনেক প্রশ্নের উদ্বেগ করে আমাদেরকে। তো আমি এই বিষয়টা খুব বেশি ভাবে নাড়া দিচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণকেও, এবং আমাদের মতো আমরা যারা আছি তাদেরকেও। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি বলেছেন তারেক রহমান স্বাগত জানিয়েছেন তাদেরকে, এবং আপনারা সবসময় স্বাগত জানিয়েছেন নতুন রাজনৈতিক দলকে। যত বেশি দল হবে, যত বেশি মতামত হবে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনারা যেতে চেয়েছেন। তো এই যে সরকার, নতুন সরকার যখন ক্ষমতায় এলেন, তখন থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি বিএনপি কিছু কিছু ক্ষেত্রে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে মতানৈক্য দেখা দিয়েছে। তো আপনি এই বিষয়টাকে কি পরিষ্কার করবেন একটু, যে বিএনপি একদিকে স্বাগত জানাচ্ছে আর একদিকে তাদের সাথে
একমত হতে পারছে না, সেই বিষয়টা কি? এবং আমরা খুব সংবাদপত্রে দেখতে পাচ্ছি যে বিএনপির সাথে নতুন যে ছাত্র নেতা যারা এবং যে নতুন সরকার, এই সরকারের যে মতানৈক্য, এটার কারণটা কি? প্রথমে আমরা বলি যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে আমরা সমর্থন করি। সেটা আমাদের সরকার, জনগণের সরকার। একটা ফ্যাসিবাদের অবসানের পর যে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, এবং আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি, এখনো সমর্থন আমরা অব্যাহত রেখেছি। এখন সমালোচনা করার বিরোধিতা করা কিন্তু এক জিনিস নয়। একটা গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকবেই। তো ভিন্নমত যদি না থাকে তাহলে তো আমরা সবই একটা দল করতে পারতাম। তো সেইখানে ভিন্নমত আছে বলেই সেখানে আপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, তর্ক বিতর্ক হবে, এবং এর মধ্য দিয়ে ভালো একটা জিনিস বের হয়ে আসবে। এটাই কিন্তু গণতান্ত্রিক রীতিনীতি। এবং সেই গণতান্ত্রিক রীতিনীতি যখন আমাদের জনগণের সামনে উপস্থাপিত হবে, তো এখানে মনে করার কোনো কারণ নেই যে আমাদের মধ্যে তীব্র মতানৈক্য সৃষ্টি হয়েছে। এখানে মতৈক্য সৃষ্টির জন্যই কিন্তু মতানৈক্যের থেকে বের হয়ে এসে একটা সমঝোতার মধ্য দিয়ে আমাদের কিন্তু সামনের দিকে এগোতে হবে। গণতান্ত্রিক সমাজে এটাই হয়। আপনারা যে দেশে বসবাস করেন, মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে কি সব দলের মধ্যে একই মত পোষণ করে? বিভিন্ন বিষয় নিয়ে ভিন্ন মত রয়েছে। সেখানে ডিবেট হবে, ডিবেটের মধ্য দিয়েই একটি ভালো জিনিস বের হয়ে আসবে। সেরকম আমরাও সেটা মনে করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 2 দিন আগেই এই বিষয়ে কিন্তু একটু বক্তব্য রেখেছেন যে আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, একমত পোষণ করব, ভিন্ন মত পোষণ করব, তর্ক বিতর্ক হবে, আবার একসাথে বসে আমরা এটার সমাধান বের করে নিয়ে আসবো। তো এইটাই আমরা ধারণ করি। এখানে মতানৈক্যের কিছু নেই। হ্যাঁ, একটা ধরেন ফ্যাসিবাদের অবসানের পরে বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হওয়ার মানে মানে মনে করা হয়েছিল যে তীব্র একটা অসন্তোষ বা তীব্র একটা মতবিরোধ বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের পরে যে যেরকম হয় সেরকম বাংলাদেশে হবে। আল্লাহর রহমে বাংলাদেশে কিন্তু সেরকম কিছু হয় নাই। হ্যাঁ, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে তর্ক বিতর্ক আছে, এটা থাকবেই। এটা মানেই যে কাউকে আমি স্বাগত জানাবো না, কাউকে আমি মানে শুভেচ্ছা জানাবো না, তা কিন্তু নয়। আমরা তাদেরকে রাজনীতির ময়দানে স্বাগত জানিয়েছি। খুব চমৎকার। আর একটা প্রশ্ন এসে গেল, সেটি হচ্ছে যে 16 বছর ধরে আপনারা, বিশেষ করে বিএনপি, রাজনৈতিক সংস্কারের আবেদন জানিয়ে এসেছেন, বিশেষ করে নির্বাচন প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন। তো সেই সুষ্ঠু নির্বাচন যেহেতু আমরা পাইনি, এবং আহ পাইনি দেখেই আজ আমাদের এই অবস্থা, আমরা এখানে এসে পৌঁছেছি আজকে। তো যেখানে এই আম, সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াকে কেন্দ্র করেই এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেন্দ্র করেই আমাদের এই 16 বছরের ফ্যাসিবাদের যেখানে অবসান হলো, এখন নতুন ভাবে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এসেছেন এবং তিনি যে সংস্কারগুলো করছেন, সেগুলোর সাথে কি আপনারা একমত কিনা? এবং সংস্কারের যে আম, ধারাবাহিকতা, তারা বা সংস্কারকে তুলে ধরার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে রাজনৈতিক অঙ্গনে, সেটাকে আপনারা একমত পোষণ করছেন কি করছেন না, এবং আপনাদের মতামতটা কি দিয়েছেন এখানটাতে? আমরা বিভিন্নভাবেই দেখছি যে বিএনপির নেতাদের কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকমের মতামত আসছে। আপনারা যখন আপনাদের মতামতটাকে তুলে ধরেন, তখন কি আপনারা দলীয়ভাবে সিদ্ধান্ত নেন, নাকি যার যার জায়গা থেকে শেষে তার মতামতটা বলে? প্রথমে সর্বশেষ প্রশ্নের উত্তর দিয়ে আমি শুরু করি। আমাদের দল একটি গণতান্ত্রিক দল, একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। এখানে বিভিন্ন বিষয়ে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু দল যখন একত্রে বসে একটা সিদ্ধান্তে পৌঁছায় বা পৌঁছানোর চেষ্টা করে, তখন আমি আমার মতামত ব্যক্ত করি, আরেকজন আরেকজনের মতামত ব্যক্ত করে। কিন্তু সামগ্রিকভাবে দেশের কথা চিন্তা করে, যেহেতু আমরা বাংলাদেশকেই সর্বাধিক মানে বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক দল, এবং সবার উপরে বাংলাদেশ, এটাকে নিয়ে যখন আমরা রাজনীতি করি বা আমাদের থিম যেহেতু এটাই, তো সেই বাংলাদেশের কথা চিন্তা করে যেটা সর্বোত্তম হয় সেটাই আমরা সিদ্ধান্ত আকারে নেই, এবং সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য ওই যে আমি ভিন্নমত যদি প্রকাশ করি, আমি ওই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমি কাজ করি। সেভাবেই হয়। আমাদের দলের স্পোকসম্যান 3 জন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি আমাদের দফতরের দায়িত্বে নিয়োজিত আছেন অ্যাডভোকেট
রুহুল কবির রিজভী সাহেব। ওনারা যে কথাগুলো বলেন সেটা হচ্ছে দলের সিদ্ধান্ত। আর দ্বিতীয় যে কথাটি বলেছেন, সংস্কার, দেখুন বিএনপি সংস্কারে বিশ্বাস করে, সেই জন্য আমরা কিন্তু 2016 সাল থেকে আমরা সংস্কারের কথা বলে আসছি। পরবর্তীতে আপনি জানেন 2017 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। তারপর 2018 সালে নির্বাচনের আগে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছিলাম। এরপরে বিএনপি এককভাবে 27 দফা দিয়েছিল। তারপর আমরা সকল রাজনৈতিক দল যারা আমরা আন্দোলনরত ছিলাম এই ফ্যাসিবাদ হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা একত্রে বসে আমরা 31 দফা দিয়েছি। তো আমরা যখন সংস্কারের কথা বলছি, তখন আজকে যারা সংস্কারের কথা বলতে বলতে অনেকের হয়তো গলা ব্যথা হয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা তখন সংস্কারের কথা বলতে শুনি নাই। বরঞ্চ তাদের কাউকে কাউকে আমরা ফ্যাসিবাদের ছায়াতলেই কিন্তু আমরা থাকতে দেখেছি। তো আমরা সংস্কারের ব্যাপারে কমিটেড, জনগণের কাছে কমিটমেন্ট করেছি, আমরা বিশ্ব জনমতের কাছে কমিটমেন্ট করেছি, জাতিসংঘের কাছে কমিটমেন্ট করেছি, বিশ্ব রাজনীতিতে যারা অবদান রাখে তাদের কাছে আমরা কমিটমেন্ট করেছি। তো এখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যে আপনার সংস্কারের কথা বলছেন, উনি যে 6টা কমিশন গঠন করেছেন, তারা যে রিফর্মস গুলো কমিটির মাধ্যমে দিয়েছে আমরা পত্রপত্রিকায় দেখতে পেয়েছি, তার 70 ভাগই হচ্ছে আমাদের এই 31 দফা কেন্দ্রিক। বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, আমরা আলোচনা করে একটা মতে আমরা পৌঁছাবো। আমরা মনে করি সংস্কার ছাড়া আপনার এই দেশকে এগোনো যাবে না। কিন্তু এখন এত সংস্কার, সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এখানে আজকে আমি যে সংস্কারের কথা বলছি, 2 বছর পরে কিন্তু সেটাও আবার সংস্কারের প্রয়োজন হতে পারে। এখানে ফুল স্টপ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। সেই কারণে আপনি সব সংস্কার করে যদি আপনি নির্বাচন দিতে যান, তাহলে 5-7 বছর লেগে যাবে। তো বাংলাদেশের মানুষ কি 5-7 বছর আপনার অনির্বাচিত শাসনের মধ্যে দিয়ে যাবে? হতে পারে না। সেই কারণে আমরা বলেছি একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য এবং মানে উৎসব মুখর পরিবেশে নির্বাচন করার জন্য যেই সংস্কারগুলো করা প্রয়োজন, প্রশাসনিক ক্ষেত্রে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে, বিচার বিভাগের ক্ষেত্রে, সর্বোপরি নির্বাচনী ব্যবস্থার ব্যাপারে সেই সংস্কারগুলো করে আমরা একটি ওইরকম পার্টিসিপেটরি একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে আমাদের ধাবিত হওয়া উচিত। আপনার কথা শুনে মনে হচ্ছে যে একমাত্র সংস্কারের পরে নির্বাচনই একমাত্র একমাত্র উপায় আমাদের এই রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে দেশকে ফিরিয়ে নিয়ে আসা, এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত আমরা যা কিছু মোকাবেলা করছি সবকিছু ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু সেই সাথে এই প্রসঙ্গটাও উঠে আসছে, সেটি হচ্ছে যে আপনি দলীয় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বিএনপির, সেটিকে আপনারা কিভাবে আম, আইনের আওতায় আনবেন, বা আপনারা আপনাদের দলটাকে সুশৃঙ্খল করবেন কিভাবে? বিভিন্ন জায়গাতে অভিযোগ আসছে যে বিএনপির দলীয় নেতাকর্মী আম, বিভিন্ন জায়গা দখল করে ফেলছে। এটা আপনি দেখুন, আমি আমি চাই আমি আমি চাই আপনি এই প্রসঙ্গে কিছু বলুন। অবশ্যই। এটা জনগণের জানার অধিকার আছে। সেটি হচ্ছে যে তারা বিভিন্ন জায়গাতে দখল করছে, বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি করছে, এবং শীর্ষ পদগুলোতে তারা তাদের যে ক্ষমতার অপব্যবহার করছে। তো একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগেই তারা যদি মনে করে থাকেন যে তারা ক্ষমতায় চলে এসেছেন এবং তারা নিয়ন্ত্রণ করতে চাইছেন দেশকে এবং এই অরাজকতার দিকে নিয়ে যাচ্ছেন, তাহলে আমরা পূর্ববর্তী সরকার থেকে এখনকার এই সময়ে বিএনপির এই চাঁদাবাজদের যে আমরা যে দেখতে পাচ্ছি, দৌরাত্ম্য দেখতে পাচ্ছি, সেটা থেকে আমরা কি বুঝতে পারবো যে আমাদের আপনি সামনে কি ভবিষ্যৎ আছে? আমি মনে করি যে আপনিও ওই যে অপপ্রচারের সংক্রমিত হয়েছেন। তো যে কারণে আমি বলছি যে দেখুন, আওয়ামী লীগ গত 15 বছরে রাজনীতির নামে যে কাজটি করেছে সেটা কখনোই রাজনীতি ছিল না। এখন তারা এমন একটি ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছে যে রাজনীতি মানেই হয়তো যে অবৈধ পথে টাকা ইনকামের একটা পথ বা শর্টকাটে বড়লোক হওয়ার একটা প্ল্যাটফর্ম। আসলে কিন্তু তা নয়। রাজনীতি হচ্ছে জনগণের জন্য, জনকল্যাণের জন্য, দেশের জন্য রাজনীতি। এখন আওয়ামী লীগ যেভাবে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তছরুপ করেছে, জায়গা দখল করেছে, কবরস্থানের জায়গা, শ্মশানের জায়গা, গির্জার জায়গা, মন্দিরের জায়গা, মসজিদের জায়গা দখল করেছে, করে তারা সেখানে প্রাসাদ তৈরি করেছে, হিন্দুদের জায়গা জমি দখল করেছে। তো এইটা করে তারা একটা ধারণা কিছু লোকের মধ্যে সৃষ্টি করেছে যে রাজনীতির মধ্য দিয়ে হয়তো এটা করা যায়। এখন আসেন বিএনপির কথা।
আপনারা জানেন যে বিএনপি একটি বহুমাত্রিক রাজনৈতিক দল, এবং এটা এই দলের মধ্যে সকল শ্রেণী পেশার জনগণের কিন্তু সম্পৃক্ততা আছে। বিএনপি কিন্তু আপনার কর্মী নির্ভর দল নয়। বিএনপি একটা জনগণ নির্ভর দল, সমর্থক নির্ভর দল। সেই কারণে আপনার ধরেন এই যে 5ই আগস্টের পরে আমরা এরকম কিছু তৎপরতা আমরা লক্ষ্য করেছি। বিএনপির কিছু বিপদগামী সদস্য, কিংবা সদস্য নয়, সমর্থক, কিংবা সমর্থক নয়, সুযোগ সন্ধানী, তারা কিন্তু এই কাজগুলো করে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার চেষ্টা করেছে। ডে ওয়ান থেকেই আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমরা সকলে মিলে আমরা চেষ্টা করছি যে বিএনপি একটি বহুমাত্রিক রাজনৈতিক দল। বিএনপির নেতা কর্মী, সমর্থক এবং সমর্থকদের সমর্থক বা শুভাকাঙ্ক্ষী তো আছেই। এখন এই 5ই আগস্টের পর আমরা লক্ষ্য করেছি এরকম কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে বা নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য বিভিন্ন জায়গায় অনৈতিক কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়েছিল। এবং আপনারা দেখেছেন আমরা কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এটা শক্ত হাতে দমন করার চেষ্টা করছি। এবং আপনারা এইসব কাজ যারা করেছে, সে যত ত্যাগী নেতা হোক না কেন, এবং সে যত আপনার আওয়ামী লীগ আমলে তার যতই অবদান থাকুক না কেন, যতই সে জেল খাটুক না কেন, তার বিরুদ্ধে যতই মামলা থাকুক না কেন, আমরা কিন্তু তারেক রহমান তাদেরকে স্পেয়ার করেনি। তাদের বিরুদ্ধে তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা তো নিয়েছেই, বরঞ্চ তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, এবং তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থা, এমনকি নিরাপত্তা বাহিনীর হাতেও তিনি আমাদেরকে দিয়ে তুলে দিয়েছেন। তার মানে কি, আমরা যদি এদেরকে মানে প্রশ্রয় দিতাম, আমরা শুধু লিপ সার্ভিসের মধ্যেই সীমাবদ্ধ থাকতাম, আমরা এই কর্মকাণ্ডের মধ্যে যেতাম না। কিন্তু আমরা এই কর্মকাণ্ড করার মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছি যে আমরা দলীয়ভাবে এটাকে কোনোভাবেই আমরা প্রশ্রয় দিচ্ছি না বা দেই না। এবং এটাও বলেছি যে দলের যদি কেউ এটা করে থাকে, তার বিরুদ্ধে বা প্রশাসনকে বলেছি ব্যবস্থা গ্রহণ করার জন্য। প্রশাসনও ব্যবস্থা গ্রহণ করছে। এখন আপনি বলেছেন যে দলের অনেক শীর্ষস্থানীয় নেতা তারা নিজেদের ক্ষমতা প্রয়োগ করে, আমাদের এটা জানা নেই। আপনার কাছে যদি এরকম কোনো তথ্য থাকে, দয়া করে আপনারা আমাদেরকে দিবেন। এবং সে যত বড়ই নেতা হোক, আমাদের নেতা তারেক রহমান তাদের ব্যাপারে জিরো টলারেন্সে আছেন, উনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার কথার শেষ প্রসঙ্গটি নিয়ে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে পরিবর্তিত একজন তারেক রহমানকে দেখতে পাচ্ছি। তার অনেক আম, কথাই উদ্বুদ্ধ করছে জনগণকে এবং নতুন দিক নির্দেশনা দিচ্ছে। সেটি ঠিক, কিন্তু তারপরেও কিছু নৈরাজ্য তো চলছেই। তো এই প্রসঙ্গে থেকে আমি আরেকটি প্রসঙ্গে যাচ্ছি। আপনি বারবার বলেছেন বিএনপি বহুমাত্রিক দল। বিএনপি একটি ধর্মনিরপেক্ষ দলও, এবং বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়গুলি রাজনীতি এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব সময়। এবং আমরা সব সময় আহ সৌহার্দ্যের মধ্যে বসবাস করে এসেছি এ যাবৎকাল। যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনি কিভাবে ধর্মীয় স্বাধীনতা সুরক্ষা নিশ্চিত করবেন বলে আপনারা মনে করছেন? দেশের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা। আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে আমার সামনে অবতারণা করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তার আগে একটু বলে নিই, আপনি বলেছেন পরিবর্তিত তারেক রহমান। তারেক রহমান কিন্তু আগের থেকেই এরকম। হ্যাঁ, ওনার বিরুদ্ধে এত অপপ্রচার হয়েছে যে কারণে এখন অনেকের কাছে মনে হবে এটা পরিবর্তিত। তারেক রহমান কিন্তু মানুষটাই এরকম, আমরা তার সাথে যখন ছোটবেলা থেকে মিশেছি আমরা দেখেছি। আর প্রথম কথা হলো, আপনি জানেন যে 5ই আগস্টের পরে উনি একটি পলিসি স্টেটমেন্ট দিয়েছিলেন। সেই পলিসি স্টেটমেন্টে তিনি বলেছিলেন যে এই 5ই আগস্টের যে পরিবর্তন, এটা এটা যেন শুধুমাত্র ক্ষমতার হাত বদল না হয়। এই পরিবর্তনকে আমরা রাজনীতির পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই। এবং এই রাজনীতি এবং রাষ্ট্রের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা জনকল্যাণের রাজনীতি এবং জনগণের রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস। তারেক রহমান বলছেন জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। তার মানে আমার রাজনীতিটাই জনগণ কেন্দ্রিক। সে কারণেই আমরা জনগণ যাতে বিরক্ত না হয়, জনগণের যেন অসুবিধা না হয়, জনগণের যেন ক্ষতি না হয়, সে কারণে কিন্তু আমরা বহুমাত্রিক কর্মপদ্ধতি গ্রহণ করেছি। শুধুমাত্র স্লোগান নির্ভর বা এই যে মিছিল মিটিং, এই রাজনীতি আমরা করছি না। আমরা জনগণের প্রয়োজনে আমরা ত্রাণ নিয়ে তাদের সামনে হাজির হচ্ছি, আমরা পুনর্বাসন কাজ করছি, কৃষি ক্ষেত্রে আমরা সার, বীজ, কীটনাশক দিচ্ছি, তেল দিচ্ছি, কৃষক যাতে উপকৃত হয় সেই কাজটা করছি। শ্রমিকরা যাতে আপনার এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে অস্থির অবস্থার সৃষ্টি না হয়, সেজন্য তাদেরকেও আমরা
বিনামূল্যে বা স্বল্প মূল্যে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট বাজার সৃষ্টি করছি, সেখানে স্বল্প মূল্যে মানুষ আপনার প্রয়োগ করতে পারে। তো এবং মেডিকেল ক্যাম্প স্থাপন করছি, চক্ষু শিবির স্থাপন করছি। এগুলি কিন্তু বিএনপির বহুমাত্রিক রাজনীতির একটা পরিচয় বহন করে। শুধুমাত্র স্লোগান দিয়ে রাজনীতি কিংবা আমার যে মিছিল মিটিং এর রাজনীতি, সেখানে কিন্তু আমরা নাই। তো সেই জন্য আমরা ওইদিকে যাচ্ছি। আর দ্বিতীয় যে কথাটি বলেছিলেন, ধর্মনিরপেক্ষ, দেখুন বিএনপি যেহেতু বহুমাত্রিক রাজনৈতিক দল, সে কারণে এটাও চলে আসে এখানে। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। বিএনপি মনে করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতি হচ্ছে বিএনপির। এবং বিএনপি মনে করে যে আমার ধরেন মুসলিম সমাজের মধ্যে যদি ইসলামী মূল্যবোধটা জাগ্রত থাকে, হিন্দু সমাজের মধ্যে যদি হিন্দু ধর্মীয় মূল্যবোধটা জাগ্রত থাকে, খ্রিস্টানদের মধ্যে যদি খ্রিস্টীয় ধর্মীয় মূল্যবোধটা জাগ্রত থাকে, এরকম যদি সকল ধর্মের মূল্যবোধ স্ব স্ব সম্প্রদায় যদি আপনার চর্চা করে বা জাগ্রত থাকে, তাহলে আমার দেশে বা আমার সমাজে এই যে হানাহানি, অনৈতিকতা, অশ্লীলতা, কিংবা আমার মধ্যে যে একটা মানে ওই যে যেটা বললাম শর্টকাটে বড় লোক হওয়ার যে তৎপরতা, কিংবা আপনার ধরেন যে বললাম যে একটা আমার যা নাই তা শো আপ করার যে ব্যাপার, এগুলো কিন্তু থাকে না। সেই কারণেই আমরা কিন্তু ওই জিনিসটা আমরা চালু করেছি। এবং আপনি বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে কিভাবে নিবে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া, তিনি যে ভিশন 2030 তিনি ঘোষণা করেছিলেন, তিনি সেখানে বলেছেন যে সেখানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তারেক রহমানও কিন্তু তার 31 দফাতে সেটা নিয়ে এসেছেন। তো এখানে আমার ধর্ম, আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, আরেকজন খ্রিস্টান, আরেকজন হিন্দু, আরেকজন বৌদ্ধ থাকতেই পারে, কিন্তু রাষ্ট্র সবাইকে তার নাগরিক যেভাবে সে এক চোখেই দেখবে, এখানে দু চোখ নীতি অবলম্বন করবে না। সে কারণেই আমরা সেই নীতি অবলম্বন করে আমরা কর্মপদ্ধতি আমরা নির্ধারণ করব। শুধুমাত্র আপনার ধর্মীয় ব্যাপার নয়, আমাদের দেশে তো বৈচিত্র্যময় অনেক গোষ্ঠী রয়েছে, নৃগোষ্ঠী রয়েছে, আপনি জানেন, গারো, হাজং, চাকমা সহ আমি এই অন্যান্য। প্রসঙ্গটিতে আসতে আচ্ছা, যাচ্ছিলাম। বলেন জি। আপনি, আমি বলেন। এই প্রসঙ্গটিতে আসতে যাচ্ছিলাম যে আপনার আপনার যে আসনটা, সেখানটাতে গারো সম্প্রদায় রয়েছে এবং আপনি তাদেরকে কিভাবে আহ তাদের জন্য আপনি কি করছেন এই সম্প্রদায়ের শাসন, বিশেষ করে উন্নয়ন এবং তাদের জীবনযাত্রা, সেটির ব্যাপারে আপনি কি করছেন? দেখুন, আমি তো আগেই বলেছি, আমাদের এই বাংলাদেশে একটা বৈচিত্র্যময় একটা দেশ। এখানে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, তার পাশাপাশি অন্যান্য নৃগোষ্ঠীরও অবস্থান রয়েছে। আপনার কেউ গারো, কেউ হাজং, কেউ চাকমা, কেউ মণিপুরী, কেউ এরকম বিভিন্ন স্ল্যাবে আপনার কিন্তু এই নৃগোষ্ঠীর অবস্থান রয়েছে, তারাও কিন্তু বাংলাদেশী। এবং বেগম খালেদা জিয়া যে ইনক্লুসিভ সোসাইটির কথা বলেছেন, যে রেইনবো সোসাইটির কথা বলেছেন, সেই রেইনবো সোসাইটির একটা অংশ হচ্ছে আমার হচ্ছে এই জাতি গোষ্ঠীকে একত্রে নিয়ে আসা। এবং তিনি কিন্তু কত মানবতাবাদী, তা সেই রেইনবো সোসাইটির যে তিনি রেইনবো নেশনের যে তত্ত্ব তার ভিশন 2030-তে উপস্থাপন করেছেন, সেখানে কিন্তু সেটা বলা বলা হয়েছে বা বলা হবে। এবং 2001 সাল থেকে আমরা কিন্তু সেই রেইনবো সোসাইটির জন্য আমরা অনেক কাজ করেছি। আমার এলাকায় গারো সম্প্রদায় আছে, সেখানে গারো সম্প্রদায় তাদের শিক্ষা, তাদের স্যানিটেশন, তাদের স্বাস্থ্য, তাদের মানে খেলাধুলা, তাদের যে নৃগোষ্ঠীর যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলো পরিচালনা, সেই স্কুলগুলোকে সরকারিভাবে সহযোগিতা দেওয়া, এবং সেই ধর্মীয় চার্চ রয়েছে, সেই চার্চগুলিতে আপনার সরকারি অনুদান দেওয়া, চার্চের মানে পুনর্নির্মাণ করা, সেগুলো কিন্তু আমার এলাকায় আমি সেই বিএনপি সরকারের আমলে যে সুযোগ সুবিধা ছিল, সেগুলো নিয়ে আমরা চালু করেছি। এখনো আমরা করে যাচ্ছি, এখনো আমরা করে যাচ্ছি। এবার জানেন যে বেগম খালেদা জিয়ার যে ভিশন 2030, সেখানে উল্লেখ রয়েছে যে আমাদের তো 3টা পার্বত্য জেলা রয়েছে, আপনি জানেন যে চট্টগ্রাম পার্বত্য, বান্দরবন, হুম। আহ রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, এই জন্য একটা পৃথক মন্ত্রণালয় রয়েছে। কিন্তু এর বাইরে যারা নৃগোষ্ঠী যারা বসবাস করেন, এই যে গারো, হাজং,
তারপর মণিপুরি বা এই এই বিভিন্ন এই মানে সমতল ভূমিতে যারা বসবাস করেন বা অন্যান্য যারা রয়েছেন, তাদের দেখাশোনা করার জন্য কিন্তু কিন্তু আলাদা কোনো বিষয় নেই। তো এটা আমার আল্লাহর রহমে আমার সুযোগ হয়েছে, আমি বলবো কিনা জানি না এখানে, তো আমি বলি যে সেই সময় ভিশন 2030 যখন প্রণয়ন করা হয়, আমি বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, ম্যাডাম এই প্রসঙ্গটা আমি উত্থাপন করেছিলাম, তিনি সানন্দে সেটা গ্রহণ করেছেন এবং তিনি সেই ভিশন 2030-তে তিনি উল্লেখ করেছেন বিএনপি ক্ষমতায় আসলে আমরা এই জনগোষ্ঠীর জন্য, যারা এই তিন পার্বত্য জেলার বাইরে রয়েছে, তাদের উন্নয়নের জন্য, তাদের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং স্বাস্থ্য, তাদের এলাকার উন্নয়নের জন্য পৃথক একটি বোর্ড গঠন করা হবে, অধিদপ্তর, পৃথক অধিদপ্তর গঠন করে তাদেরকে সেই অধিদপ্তরের মাধ্যমে আপনার উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা হবে। তো সেই কারণে আমরা বলি বিএনপি ক্ষমতায় আসলে তো সেই কাজগুলো আমরা করব। ভালো লাগলো খুব আপনার সাথে কথা বলে। আমার ছোট ছোট দুইটা প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপর আমি শেষ করব। এখন অনেকেই মনে করছেন যে আম, বাংলাদেশ এখন গভীর রাজনৈতিক বিভক্তির মধ্যে রয়েছে। যদিও আপনি কিছুটা আগে বলেছেন, তারপরে আবার প্রশ্ন করছি, আপনি এই পরিস্থিতি সম্পর্কে কি মনে করেন? যদি আপনি এই বিভক্তিগুলি স্বীকার করেন, এবং তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলো কিভাবে এই পার্থক্যগুলো দূর করতে পারবে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবে এবং একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ নি- গঠন করতে পারবে, সেই সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি আমি। না, আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশ এখন একটা গভীর রাজনৈতিক বিভক্তির মধ্যে যাচ্ছে। আমি এটাকে বলবো একটি জটিল এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা এগোচ্ছি এবং খুব স্পর্শকাতর সময় কিন্তু আমাদের যাচ্ছে। এটা কিন্তু আমাদের স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা কিন্তু কখনো ঘটেনি। তো সে কারণে আমি বলবো যে বা যখন যদিও ঘটেছে 75 পরবর্তীতে, তখনও কিন্তু আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু সামনে এগিয়েছিলাম। সে সময় দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি দিন রাত পরিশ্রম করে বিরোধী রাজনৈতিক দল যারা ছিলেন তাদের সাথে প্রকাশ্যে, গোপনে বা বিভিন্ন অফিসিয়াল বা আনঅফিসিয়াল মিটিং, মত বিনিময় করে সবাইকে এক জায়গায় নিয়ে আসে একটি ইনক্লুসিভ পলিটিক্স এর দিকে কিন্তু তিনি নিয়ে এসেছিলেন। তো সে কারণে আমি বলি যে আমাদের মধ্যে, আমি একটু আগেও বলেছি আপনাকে, যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে আমাদের ভিন্ন মত থাকবে, তর্ক বিতর্ক হবে, সমালোচনা হবে, কিন্তু আমরা যাতে একত্রে বসে এই সমালোচনাটাকে বা এই বিতর্কটাকে যেন আমরা একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসতে পারি, সেই পরিবেশও আমাদেরকে রাখতে হবে। এখন যদি আমরা কেউ আপনার ইচ্ছাকৃতভাবে বা কোনো হীন রাজনৈতিক স্বার্থে তর্ক বিতর্ক আমরা উঠাই, তাহলে তো এখানে আপনার কোশ্চিন কালেও কাউকে দড়ি দিয়ে টেনে এখানে নিয়ে আসতে পারবেন না। তো এই জন্য আমি বললাম, আজকে আজকে কিন্তু আমরা খুব একটা স্পর্শকাতর সময় আমরা পার করছি। আপনার প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন, আর রাজনৈতিক দলগুলো বলছে, এমনকি সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন সেখানেও কিন্তু সেই বিষয়টি উঠে এসেছে। তো সে কারণে আমি বলবো এই সময়ে আমাদের সব মানে কথা বলার ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে, কিংবা আমার আচার ব্যবহারে, আমার রাজনৈতিক কর্মসূচি প্রণয়নে কিংবা বাস্তবায়নে আমাদের এমন কোনো কাজ করা উচিত হবে না যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হয়, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়, সর্বোপরি জনগণের যে এই যে ছাত্র গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সেখানে আজকে ড্রাইভিং সিটে যারা বসা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা, তাদেরকে কিন্তু এই ব্যাপারে শক্তভাবে ব্যবস্থা নিতে হবে এবং সেখানে তাদেরকে কিন্তু সকলকে ঐক্যতানের মধ্যে নিয়ে আসতে হবে। অহেতুক অহেতুক কিছু বিষয়, নন ইস্যুকে ইস্যু বানানো হচ্ছে, কিন্তু আসল ইস্যু যেন হারিয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলবো যারা ড্রাইভিং সিটে আছেন, প্রধান উপদেষ্টা, তাকেই কিন্তু এই এই ব্যাপারে ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যাওয়ার জন্য নীতি কৌশল অবলম্বন করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। এবং সবশেষ প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে আপনার দীর্ঘমেয়াদী, মানে বাংলাদেশটাকে আপনি কিভাবে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ভবিষ্যৎটা, এবং আগামী দশকে আপনি দেশের উন্নয়ন কিভাবে দেখছেন? আমরা তো জানেন এখন ভঙ্গুর একটা অবস্থায় আছি, এবং সেই তো ভবিষ্যৎ আমাদের গঠনে, সেই ভবিষ্যৎ গঠনে বিএনপির ভূমিকাটা আপনি কিভাবে দেখছেন? আপনি বলেন যে আগামী দিনের বাংলাদেশ কিভাবে দেখে, আমরা তো ইতিমধ্যেই আমাদের রূপকল্প আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। বেগম খালেদা জিয়া 2017 সালে উপস্থাপন করেছেন ভিশন 2030, এবং সেখানে আমরা যে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের যে একটা আকাঙ্ক্ষা, আপনি জানেন যে তারেক রহমান অনেকগুলো বলছে যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা সকল নাগরিকের জন্য আমরা চিকিৎসা ফ্রি করে দিব, আমরা গরিব মানুষের জন্য 50টি ওষুধ আমরা বিনা পয়সায় দিব,
আমরা বলেছি প্রত্যেক নারীর, পরিবারের নারীর জন্য একটা করে ফ্যামিলি কার্ড থাকবে। সেই ফ্যামিলি কার্ডের মধ্যে তার সাংসারিক খরচের একটা অংশ সরকার দিবে। প্রত্যেক কৃষকের জন্য সরকার কৃষক কার্ড দিবে। সেই কৃষকের কৃষি উৎপাদনে ভর্তুকির জন্য সরকার সেখানে অর্থনৈতিক সহযোগিতা প্রদান করবে। প্রত্যেক বেকারের জন্য 1 বছরের আমরা বেকার ভাতা প্রদান করব। 1 বছরের মধ্যে সেই বেকারের কর্মসংস্থান তাকেই করতে হবে, না হলে সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। তো এই যে আপনার কল্যাণমুখী যে বিভিন্ন পরিকল্পনা, এগুলো তো আমরা একটা ভবিষ্যৎ আধুনিক বাংলাদেশ গড়ার বা একটা কল্যাণমুখী রাষ্ট্র গড়ার যে প্রত্যয় আমাদের, সেটারই কিন্তু পরিচয় বহন করে। তো আমরা সেরকমই একটা রাষ্ট্র গঠন করতে চাই, বৈষম্যবিহীন, সাম্য, মানবিক এবং ন্যায় বিচারের বাংলাদেশ। যে বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের পূর্বপুরুষেরা 1971 সালে দেখেছিল, যে বাংলাদেশের আকাঙ্ক্ষা 90-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছিলাম, যে আকাঙ্ক্ষা আমরা এই 24-এ দেখেছি। সেই কারণে আমি বারবার বলি, 71-এর যে আমাদের আকাঙ্ক্ষা, 75-এর যে আকাঙ্ক্ষা, 90-এর যে আকাঙ্ক্ষা, 24-এর যে আকাঙ্ক্ষা, এটা একই সূত্রে গাঁথা। এটা একই সূত্রে গাঁথা। এই আকাঙ্ক্ষাগুলোকে আমরা বাস্তবায়ন করতে চাই। সেরকম একটা সকলের বাস উপযোগী, একটা মাথা উঁচু করে দাঁড়াবার যে বাংলাদেশ, সেটা আমরা গড়তে চাই। চমৎকার, আপনার আশা পূরণ হোক এবং আমাদের জনগণ দেখতে পাক বাংলাদেশকে ঠিক সেভাবেই, সেই কামনাই করছি। তবে ব্যক্তিগত একটা প্রশ্ন, জি, বলেন। সেটি হচ্ছে, জনাব ইমরান সালে প্রিন্স কিভাবে মানুষের মনে বেঁচে থাকতে চান, অর্থাৎ স্মরণীয় হয়ে থাকতে চান, কি হিসেবে? এটা একটা কঠিন প্রশ্ন। তো আমি আসলে নিজেকে সেভাবে কখনো চিন্তা করিনি। জনগণের কল্যাণে আমরা কাজ করছি, এখনো আমরা কাজ করছি, জনগণের পাশে থাকার চেষ্টা করছি। আমরা যেমন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের পাশে থেকে লড়াই সংগ্রাম করে মামলা হামলার শিকার হয়ে জেল খেটেছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছি, লোভ লালসা দেখানো হয়েছিল এমপি বানানো হবে, মন্ত্রী বানানো হবে, জেলে বসেও আমরা সেই প্রস্তাবগুলো পেয়েছিলাম। আমরা ঘৃণা ভরে সেগুলো প্রত্যাখ্যান করে জনগণের কল্যাণে আমরা এগিয়ে গিয়েছি। এবং একই সাথে জনগণ যখন দুঃসময়ে থাকে, যখন বিপদে থাকে, সেটা অর্থনৈতিক বিপদ বলেন কিংবা মানে কি বলবো, বন্যা, খরা, শীত বা দুর্যোগ এরকম গুলো, হ্যাঁ, থাকে, তখনও দুর্যোগ। কিন্তু আমরা জনগণের পাশে আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা হাজির হই। আমি ধন্যবাদ আমাকে সময় দেবার জন্য এবং আমার দর্শকদের জন্য আপনার কথা শোনানোর জন্য। আমরা আশা করছি অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, যেগুলো ছিল আমাদের মনে। তো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছেন জনাব ইমরান সালেহ প্রিন্স। ধন্যবাদ। এবং আপনারা দেশের জন্য কাজ করে যান, সেই শুভকামনা থাকলো। নিশ্চয়ই আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো। ধন্যবাদ ধন্যবাদ। কবিতা আপনাকে। আপনার কিছু অনুষ্ঠান আমি গত 2 দিনে আমি দেখেছি, অত্যন্ত ভালো অনুষ্ঠান করেন। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সব ক্ষেত্রেই আপনার বিচরণ এবং পারদর্শী রয়েছেন। আমি আশা করি আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি বাংলাদেশকে আমাদের মতো না হলেও আপনার মতো করে যে বাংলাদেশ আপনি দেখেন, সেই বাংলাদেশের দিকে আপনি নিয়ে যেতে পারবেন। আমাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করে আমাদের যে কথাগুলো জনসম্মুখে আপনি নিয়ে আসছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ।